আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সংসদ ভবন, সেনা সদরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কাজ করছেন, যদিও সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তথ্য তারা পাননি। পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে দেশের নিষিদ্ধ ঘোষিত 3টি জঙ্গি সংগঠন এবং একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী পুরো বিষয়টির সাথে জড়িত আছে। দেশীয় নিষিদ্ধ সংগঠনগুলো হলো নব্য-জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া। বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সাথে এরই মধ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাওয়ায় পুরো বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, জুলাই আন্দোলনের সময় এবং 2024 সালের 5ই আগস্টের পর দেশের 17টি কারাগারে হামলা চালিয়ে 79 জঙ্গি পালিয়ে গিয়েছিল। ইনুস সরকারের আমলে 3 উপদেষ্টার প্রত্যক্ষ মদদে প্রায় 350 জঙ্গি জামিন পেয়েছিল। জেল পলাতক আর জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গলার কাটা হয়ে গেছে। তার চেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, অতীতের মতো এসব জঙ্গি সংগঠন পাহাড়ের একটি সন্ত্রাসী গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা। এসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে আবার গ্রেপ্তার করার আগে পুলিশকে কয়েকবার ভাবতে হচ্ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, হবিগঞ্জ থেকে এক কিশোর এবং ঢাকা থেকে নব্য-জেএমবির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। কিন্তু এই জঙ্গি দলগুলোর শীর্ষ নেতাদের হাত এতটাই লম্বা যে পুলিশকে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা থেকে পিছু হটতে হয়েছিল। ফলে পুলিশের কাছে জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কামূলক তথ্য থাকার পরও তেমন কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, ইনুস আমলের মতোই কি দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হেলিকপ্টার যোগে ঘুরে বেড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করে 23 এপ্রিল চিঠি দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশ যদিও এই ইসাকের পরিচয় জানায়নি, একাধিক সূত্র বলছে এই ইসাক আগেও একবার গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। 2023 সালের ডিসেম্বরে সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে জামিনে ছাড়া পেয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে আদালত পাড়া থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আনসার আল ইসলামের বহু গোপন পরিকল্পনার কথা জানতো এই ইসাক। এমনকি ছদ্মবেশে সে কারাগারে গিয়ে অন্য জঙ্গিদের সাথে দেখা করত। একাধিক সূত্র থেকে জানা গেছে এই ইসাক শুধু চাকরিচ্যুত 2 সেনা সদস্যই নয়, অনেক জঙ্গির সাথে পরিচয় আছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলো বর্তমানে সক্রিয় এমন 3টি জঙ্গি সংগঠনের নাম খুঁজে পেয়েছে। এগুলো হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া, আনসার উল্লাহ বাংলা টিম ও নব্য-জেএমবি। বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির সম্পর্ক থাকার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই টিটিপির সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার। এই জামাতুল আনসার আছে ভয়ঙ্কর ইতিহাস। 2022 সাল থেকে এই সংগঠনটি টিটিপির জন্য লোক সরবরাহ করে আসছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর অধীনে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও আছে এদের। 2023 সালের 23শে জানুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়, 2022 সালের 23শে আগস্ট কুমিল্লার সদর এলাকা থেকে একসাথে 8 জন তরুণ নিখোঁজ হয়। এর 2 দিন পর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাদের নিখোঁজ থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বেশ কিছু খবর এসেছিল।
নিখোঁজ থাকা ওই 8 তরুণের মধ্যে একজন পালিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 2023 সালের 5 অক্টোবর নিখোঁজ হওয়া আরেকজন সহ মোট 7 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এই দলটিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে র্যাব তখন জামাতুল আনসারের কথা জানতে পারে। তখন সব মিলিয়ে এই সংগঠনের 31 জন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র্যাব। তখন জামাতুল আনসার নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য সামনে এসেছিল। সেটি হলো জামাতুল আনসারের সশস্ত্র জঙ্গিদের প্রশিক্ষণ দিত পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্পে হিন্দুল সার্কের সদস্যদের প্রশিক্ষণের ভিডিও ফুটেজ তখন ছড়িয়ে পড়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, কেএনএফ হলো খ্রিস্টান আর জামাতুল আনসারের অনুসারীরা হলো মুসলিম, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে আল কায়দা মতাদর্শী একটি উগ্র গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক কিভাবে হলো? পাহাড়ে প্রশিক্ষণ ও নিরাপদ আস্তানা গড়ে তোলাটা তখন ছিল জামাতুল আনসারের কৌশলগত লক্ষ্য, আর এটা বাস্তবায়ন করতে পাহাড়ের কোনো গোষ্ঠীর সহযোগিতা ছিল জরুরি। এই জন্য তারা পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর সঙ্গে যোগাযোগ করে তুলেছিল। জামাতুল আনসার প্রধান উপদেষ্টা শামীম মাহফুজের মাধ্যমে নাথান বমের সঙ্গে যোগাযোগ হয়। শামীম মাহফুজের বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু ছিলেন কেএনএফ এর প্রধান নাথান বম। কেএনএফ যখন প্রশিক্ষণ নিত তখন এই শামীম মাহফুজের একটি ছদ্মনাম ছিল, তাকে ডাকা হতো ম্যানারিং মরাং নামে। 2021 সালে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই দুই সংগঠনের মধ্যে লিখিত চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী জামাতুল আনসার আশ্রয় ও প্রশিক্ষণ বাবদ কেএনএফ কে প্রতি মাসে 3 লাখ টাকা দিত। এছাড়া কেএনএফ এর যে 150 জন সদস্য রয়েছে তাদের খাওয়ার খরচ দিত। 2021 সালের নভেম্বরে প্রশিক্ষণ শুরু হয়, চুক্তি ছিল 2023 সাল পর্যন্ত। কেএনএফ তখন তাদের ক্যাম্পে 3 ব্যাচে জামাতুল আনসারের 55 জনকে প্রশিক্ষণ দিয়েছিল। 2023 সালে আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া 32 জনকে শনাক্ত করেছিল। আওয়ামী লীগ আমলে এদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে জামিনে ছাড়া পেয়ে যায় তারা। 2023 সালের 10 আগস্ট এই জামাতুল আনসারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। এখন যে পুলিশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা করছে, 2023 সালে জামাতুল আনসারের তেমনই একটা পরিকল্পনা ছিল। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হামলার একটা লক্ষ্যবস্তু ছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এর কারণ হিসেবে তখন গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বলেছিল এই কারাগারে তাদের অনেক জঙ্গি নেতা রয়েছেন। কিন্তু 2023 সালে ওই পরিকল্পনা সফল করতে পারেনি জামাতুল আনসারের সদস্যরা। তবে পুলিশের ধারণা, শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের 6 আগস্ট কাশিমপুর কারাগারে যে হামলা হয়েছিল সেটি এই গ্রুপটি করেছিল। ওই দিন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছিল। তখন কারাগারের ভেতরে কারারক্ষীদের জিম্মি করে বন্দীদের বিক্ষোভের সময় 209 বন্দী পালিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তা কর্মীদের গুলিতে 3 জঙ্গি সহ মোট 6 বন্দী নিহত হয়েছিল। পুলিশের ধারণা, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের পতনের পর সাতক্ষীরা এবং শেরপুর সহ মোট 17টি কারাগারে হামলা হয়েছিল। এগুলোতে হামলার পেছনে এই জঙ্গিদের হাত আছে এমন তথ্য অন্তর্বর্তী সরকার আমলে দেয়া হয়েছিল, কিন্তু ইউনূসের সরকার তখন বিষয়টি ধামা চাপা দিয়ে দেয়। জামাতুল আনসারের মূল হলেন শামীম মাহফুজ। তাকে আওয়ামী লীগ আমলে পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিল। প্রথম গ্রেপ্তার হন 2011 সালে। 2014 সালের 13 এপ্রিল থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত শামীম 3 বার নিখোঁজ হন। সবশেষ আওয়ামী লীগ আমলে 2023 সালের 24 জুন রাজধানীর ডেমরা এলাকা থেকে শামীম মাহফুজকে তার স্ত্রী সহ পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরই অন্তর্বর্তী সরকার আমলে জামিনে মুক্ত হন এই শামীম মাহফুজ। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়লে একটি বিদেশি দূতাবাসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। ইউনূসের সরকার বাধ্য হয়ে তখন তাকে গ্রেপ্তার করে। 2025 সালের 15 জুলাই পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নিয়েছিল। ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপির সম্পৃক্ততার একটা অভিযোগ আনা হয়েছিল। 2023 সালের 11 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে ছাপা হওয়া এক প্রতিবেদনে সিটিটিসির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শামীম মাহফুজ ইসলামী ছাত্র শিবিরে জড়িয়ে পড়ে রংপুর ক্যাডেট কলেজ তাকে বহিষ্কার করেছিল।
বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি জমিয়াতুল মুসলিমিন নামে একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের দুর্ধর্ষ জঙ্গি এজাজ কারগিলের সহযোগী ছিলেন। এজাজের স্ত্রীকে পরে তিনি বিয়েও করেছিলেন। পুলিশের তদন্তে উঠে আসা আরেকটি জঙ্গি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। পুলিশ বলছে 2016 সালে কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা ছিল এই দলটির। 2015 সালের 25শে মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়েছিল। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন জসিমউদ্দিন রহমানী। 2013 সালের 12ই আগস্ট বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। 2024 সালের 27 অক্টোবর সবগুলো মামলায় জামিন দিয়ে তাকে মুক্তি দেয় ইউনূসের সরকার। বিভিন্ন সময় পুলিশি তদন্তে উঠে এসেছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জেলে বসে তৎপরতা চালাতো। একাধিক সূত্র বলছে বর্তমানে যে থ্রেটের কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেটির মূলে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা পুলিশের জন্য বেশ কঠিন। এর কারণ হলো অন্তর্বর্তী সরকার আমলে ছাড়া পাওয়া জঙ্গিরা কোথায় আছে তার পূর্ণাঙ্গ তথ্য পুলিশের কাছে নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে 2024 সালের 5 থেকে 7 আগস্টের মধ্যে দাগী ও সাজাপ্রাপ্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল। 2024 সালের 17 সেপ্টেম্বর তখনকার আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে পলাতক, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 98 জন। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন ছিলেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার প্রথম 8 মাসের মধ্যে শুধু জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিলেন। কারাগারের হিসাব অনুযায়ী প্রথম 8 মাসে ইউনূস সরকার 350 জঙ্গিকে জামিন দিয়েছিল। জেএমবি ছাড়াও জামিন নিয়ে জেল থেকে বের হওয়াদের মধ্যে তালিকাভুক্ত সংগঠন হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, আনসার আল ইসলাম, ইমাম মাহমুদের কাফেলা, হিজবুত তাহরির, হামজা ব্রিগেড, কেএনএফ এবং আল্লাহর দলের সদস্য ছিল। এর মধ্যে পুলিশ গত কয়েক সপ্তাহে 90 জেএমবির বোমা বিস্ফোরণ সহ বেশ কিছু তৎপরতার কথা জানতে পারলেও তদন্তে গতি পাচ্ছে না অদৃশ্য কারণে। পুলিশের ওয়েবসাইট ডিএমপি নিউজের এক খবরে জানানো হয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন 90 জেএমবির সাথে জড়িত সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি। গত 2 এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে হেফাজতে নেওয়া কিশোরটি অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম বা আইএস এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো হেফাজতে নেওয়া এই কিশোর বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উস্কানি দিত। দর্শক, গত কয়েক মাসে এই 90 জেএমবির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনূসের বড় কর্তারা যখন দেশে জঙ্গি নেই বলে প্রচার চালাচ্ছিল তখন গত বছরের 26 ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদের উন্মুলপুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 3 থেকে 4 দিন পর একই স্থানে আবারও একটি বিস্ফোরণ ঘটে। ঘটনার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জঙ্গি নেতা ও বোমা তৈরির কারিগর আল আমিন শেখ সহ মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে। কাজেই নাগরিক হিসেবে এই বিষয়ে এখন কথা না বলে কোনো উপায় নেই। অথচ বিষয়টি এতটা সেন্সিটিভ এবং আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি এবং এই মুহূর্তে সরকারের যে বিপদ আপদ বালা মুসিবত রয়েছে এগুলোর উপর রীতিমতো একটি গজব। আমরা যদি সচেতন না হই এবং সরকার যদি কঠোর না হয় তাহলে এই যে এখন একটা দুর্বল সরকার, এখন একটি গান্ধীবাদী সরকার, এখন বলতে গেলে কেউ কেউ বলছে যে এটা প্রো আমেরিকান একটি সরকার, আমেরিকান ডিপ স্টেটের একটা এক্সটেন্ডেড ভার্সন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেন্ডেড ভার্সন সরকার, যেখানে ইউনূস জমানার মতো সব কিছু চলছে, মব চলছে, দুর্নীতি চলছে, অনিয়ম চলছে, সরকারের কোনো একটা জায়গাতে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলো গত 2 মাসে দেখতে পাইনি। ঠিক এই অবস্থাতে
বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলা হতে পারে। এবং যে সকল খুব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত এলাকাতে জঙ্গিরা হামলা চালাতে পারে। এই ব্যাপারে পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে, যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের দেশে বহুবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে সাবেক সরকার মানে শেখ হাসিনার সরকার যেভাবে তৎপর ছিল জঙ্গি দমনে, আবার একইভাবেই জঙ্গি নিয়ে বহু নাটক করেছে। অনেক নিরপরাধ মানুষকে জঙ্গি তকমা দিয়ে তারা গ্রেপ্তার করেছে এবং জামাত সহ অন্যান্য ইসলামী সংগঠন নিরপরাধ লোকদেরকে কেবলই মাত্র রাজনৈতিক কারণে জঙ্গি তকমা দিয়ে জুলুম নির্যাতন করেছে। এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে সেই সরকারের সফলতা ছিল যে তারা একেবারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্যিকার অর্থে বহু সংখ্যক জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছিল এবং শেখ হাসিনার জমানায় মোটামুটি জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জেলখানাগুলো জঙ্গিতে ভরপুর ছিল। শেখ হাসিনার পতনের পর যেভাবে জেলের দরজা খুলে যায়, সব মানুষ যেভাবে জেল থেকে বের হয়ে আসে, তার মধ্যে জঙ্গিরাও বের হয়ে আসে। আর যারা বের হয়ে এসছে তারা এই বর্তমান জমানাটিকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাটিকে একটি, যাকে বলা হয় উর্বর, জঙ্গিবাদের একটা উর্বর ভূমি এবং এটি একটি বসন্তকাল হিসেবে তারা গ্রহণ করেছে। এই বিষয় নিয়ে ইন ডিটেলস বলবো, তার আগে জঙ্গিবাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমাদের দেশের বহু মানুষ একটা সময় প্যালেস্টাইনে তারা গিয়েছিল যুদ্ধ করার জন্য 80-র দশকে এরশাদ জমানাতে, এবং তখন সরকার প্রমোট করত ফিলিস্তিনি ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই ইয়াসির আরাফাতের যে পিএলও, সেই পিএলওতে যোগদান করার জন্য বাংলাদেশের বহু যুবক সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা কর্মচারী তারা গিয়েছেন। এরা অনেকে নিহত হয়েছেন এবং অনেকে সামরিক ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এগুলো একটা। আরেকটি গ্রুপ হলো আমাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মানে সবসময় তারা তালেবানদের পক্ষে, আইএসের পক্ষে, আইএসের আগে আল কায়দার পক্ষে ওখানে তারা যুদ্ধ করেছে এবং এটার একটা বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবং আপনারা জানেন যে যুদ্ধ এমন একটা রোগ, কোনো একটা মানুষ যখন যুদ্ধ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার জীবন মরণ আর কোনো চিন্তা থাকে না এবং তার শুধু বারবার যুদ্ধ করতে ইচ্ছা করে। কসাই যেভাবে মানুষ কাটে, সেইভাবে যারা সন্ত্রাসী, যারা যুদ্ধবাজ, যারা মানুষ হত্যাকারী, তাদের কাছে এই কাজগুলো অনেকটা ভাত মাছের মতো মনে হয়। এই যে র্যাবের যারা গুলি করত, ক্রসফায়ার দিত, কিংবা ধরুন পুলিশের যে সকল লোক, ওই যে ওসি প্রদীপ কয়েকশো খুন করেছে, এরা এরকম একটা বিকৃত মন মানসিকতার মধ্যে পৌঁছে গিয়েছিল যে খুব কাছের থেকে তারা গুলি করত এবং গুলি করার পর রক্ত ছিটকে এসে গরম রক্ত তাদের শরীরে লাগতো, এটা তাদের খুব ভালো লাগতো। এরপর যখন কাউকে গুলি করা হবে, সে যখন অসহায়ভাবে কাঁদতো, প্রাণ ভিক্ষা চাইতো, তার এই অসহায়ত্ব এবং তার যে আর্তচিৎকার, এটা তাদের খুব ভালো লাগতো। যখন কেউ প্রাণভয় দৌড়াতো, পালাও, সিনেমা নাটকের মতো, সে পালাতে থাকতো আর পিছন দিক থেকে গুলি করতো এবং অট্ট হাসিতে এই সমস্ত খুনিরা, যাকে বলা হয়, ফেটে পড়তো। যুদ্ধের ময়দানে এরকম একটা মানসিক বিকৃতি ঘটে। সৈনিকদের খুন, ধর্ষণ, লুটপাট, অন্যের সম্পদ হরণ, এগুলোর মধ্যে একটা জৈবিক যে জিনিস তাদের মধ্যে আছে। এই কাজগুলো করার জন্য যারা একবার এই কাজগুলো করেছে তারা যুদ্ধের জন্য পাগল হয়ে যায়। যুদ্ধের গনিমত সংগ্রহ করা, কোনো একটা এলাকাতে অশান্তির সৃষ্টি করে সেখানে ধর্ষণ করা, নারী ধর্ষণ করা, বাড়ি লুটপাট করা, অন্যের ঘরে ঢুকে যা ইচ্ছা তাই নিয়ে যাওয়া, এই যে একটা অপরাধী মন, এটা যুদ্ধরত বাহিনীগুলো আজকের দিনেও করছে। এই আমেরিকান সৈন্য বলেন, তারপরে ইসরায়েলি সৈন্য বলেন, এদের সবার বিরুদ্ধে এই মধ্যযুগের সৈন্যরা যে ধরনের অপকর্ম করেছে, ঠিক একই অভিযোগ আছে। তো যেটা বলছিলাম যে এইভাবে বিভিন্ন লোক তারা যুদ্ধ, যেমন এখন কিন্তু রাশিয়াতে বাংলাদেশ থেকে শত শত নয় হাজার হাজার মানুষ গিয়ে
কেউ রাশিয়ার পক্ষে ভাড়া খাটছে, যুদ্ধ করছে, অনেককে বাধ্য করা হচ্ছে, অনেকে এই আদম পাচার গ্রুপের চক্রে গিয়ে ওখানে গিয়ে তারা বাধ্য হচ্ছে, আবার অনেকে স্বেচ্ছায় কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, বলছে যে $5,000 বেতন দেবে রাশিয়ার পক্ষে যুদ্ধ করলে। বাংলাদেশকে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইউরোপে যারা ঢোকার জন্য বিভিন্ন ক্যাম্পে আছে, হাজার হাজার বাঙালি আছে, তাদেরকে এখানে টোপ ফেলে এই যুদ্ধ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই লোকগুলো যখন বাংলাদেশে ফেরত আসে এবং তাদের সঙ্গে যখন এরকম ধর্মযুক্ত হয়, আলটিমেটলি একটা যাকে বলা বাফার, যাকে বলা হয় বাফার যে জঙ্গি গ্রুপ, জঙ্গি সিন্ডিকেট, এটা গড়ে ওঠে এবং এটা বাংলাদেশে আছে, বিভিন্ন নামে আছে। আর যে কোনো জঙ্গিবাদকে যদি আপনি প্রমোট করতে হয় তাহলে একটা আদর্শ লাগে। ধর্মীয় যে মৌলবাদ, এটা হলো সবচেয়ে সহজ একটা বিষয়। স্রষ্টার নামে, বেহেশতের নামে, একটা নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার নামে এই যাকে বলা হয় জঙ্গিবাদকে, উগ্রবাদকে যত সহজে বিস্তার ঘটানো যায়, এটা অন্যভাবে সম্ভব নয়। ফার্স্ট হলো ধর্ম, সেকেন্ড হলো যে কোনো একটা আদর্শ, যে কোনো একটা বিশ্বাস, যেমন মাওবাদী, যেমন নকশালবাদী। তো এরা যেমন তামিল টাইগার, তো এরকম আছে, তারা একটা আদর্শ মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে যত আদর্শ সারা দুনিয়াতে, সেটা ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে ধর্মীয় উগ্রবাদ। তো কাজেই আমাদের এই যে 18 কোটি জনগণের মধ্যে এটা থাকাই স্বাভাবিক। সরকারকে এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। তো যেটা বলছিলাম যে বিএনপি জমানাতে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত এই জঙ্গিবাদটা এমনভাবে বেড়ে গেল, সরকার আসলে তখন যারা ছিলেন এরা বেশিরভাগই তখন লুটপাটে ব্যস্ত ছিলেন, এটা বিরাট অংশ। আর ঠিক ওইরকম ধরেন লুৎফুজ্জামান বাবরের কথাই বলি। এখন লুৎফুজ্জামান বাবর কি করে তার যে লেখাপড়া, হাউ ইট ইজ পসিবল যে তার মতো একটা লোক সন্ত্রাসবাদ সম্পর্কে 10 মিনিট বলতে পারবে, বা এই টোটাল জিনিসটা যে হাউ টেরোরিজম অ্যাক্ট এবং টেরোরিজমের সঙ্গে ক্রিমিনোলজির কী সম্পর্ক, ক্রিমিনোলজির সঙ্গে ম্যাকিয়াভেলির কী সম্পর্ক, এই জিনিস এখনও লুৎফুজ্জামান বাবর বলতে পারবেন না, টিল নাও এখনও বলতে পারবেন না, 2 মিনিট বলতে পারবেন না, জানেনই না। অথচ এমন একটা মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। ফলে তিনি উই আর লুকিং ফর শত্রুস। তারেক রহমান সাহেবকে খুশি করা, হাওয়া ভবনকে খুশি করা, এর মধ্যে তার ওই সীমাবদ্ধ ছিল কর্মকাণ্ড। ফলে কি হলো, সারা বাংলাদেশে এই বাংলা ভাই, তারপরে শেষে অন্যান্য যে সকল লোকজন, তারা যে রাজত্ব গড়ে তুলল, এর ফলে সারাটা দেশ একসঙ্গে সেই জঙ্গি হামলা হলো। এবং সেই যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদটা পাইকারি হারে এখন বেড়ে গেছে। এবং এই জঙ্গিগুলোর সাথে তালেবানদের সম্পর্ক আছে, আফগানিস্তানের এই জঙ্গিবাদের সঙ্গে মিডল ইস্টের যে আইএস, এখন ওখানে আইএস নাই, কিন্তু বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে। এদের সঙ্গে ভারতের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে, এদের সঙ্গে পাকিস্তানের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো, পাকিস্তানে যে অনেকগুলো জঙ্গি গ্রুপ আছে, যেমন ওয়াজিরিস্তান আছে, সিন্ধুতে আছে, তারপরে শেষে বালুচে আছে। তো এক একটা জঙ্গি গ্রুপ এক এক রকম তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সেখানে কাজ করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা হলো তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তো তেহরিকে তালেবান পাকিস্তান, এটা হলো তারা ওয়াজিরিস্তান নামক যে জায়গাটি আছে বা তাদের প্রদেশ আছে আফগানিস্তান লাগোয়া, এই এলাকাতে তারা আফগানিস্তানের মতো, তালেবানের মতো একটা শাসন তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং এই কাজে আফগানিস্তানের তালেবান শাসক যারা আছে তারা পুরো অস্ত্র দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে করছে। এবং এই ঘটনা নিয়ে আফগানিস্তানের সাথে বেশ কয়েকবার কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এমনকি বিমান হামলা পর্যন্ত করেছে এই টিটিপি নিয়ে। পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে পাকিস্তানে সাম্প্রতিক সময় তারা যে কমব্যাট অপারেশন চালিয়েছে টিটিপির বিরুদ্ধে, সেখানে কয়েকশো বাঙালি বা বাংলাদেশি ধরা পড়েছে, যারা ওই টিটিপির হয়ে যুদ্ধ করছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। এই গেল এক। রিসেন্টলি যে ঘটনা সেটা হলো যে বাংলাদেশে
ভিতরে আমাদের এই দেশে এই টিটিপির তৎপরতা চলছে এবং বিভিন্ন বাহিনীতে এই টিটিপির যারা সদস্য তারা নানা রকম ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে। এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে সরকারকে জানিয়েছে এবং তার প্রেক্ষিতে বিভিন্ন বাহিনীগুলোতে সব খবর তো আমরা রাখি না, বলাও সম্ভব না, আর বলা উচিতও নয়। ব্যাপক রকম উত্তেজনা চলছে এই বিষয়টা নিয়ে এবং ইতিমধ্যে যে খবরগুলো আসছে যে এখানে বেশ কয়েকটি বাহিনীতে শনাক্ত করা হয়েছে, অনেকে নজরদারিতে রাখা হয়েছে, অনেকে বিচার করা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আর যদি কোনো একটা বাহিনীর মধ্যে বা সরকারি অফিসের মধ্যে বা আদালতে এই জিনিসগুলো থাকে, তার বাইরে সিভিল সোসাইটিতে যারা আছে তারা তো বসে থাকবে না, তারা প্রতিশোধ নেবে যে আমাদের লোককে কেন ধরেছো। এবং এটাই স্বাভাবিক। আপনি ধরেন একটা সময় সেই পিএলও লোক তারা প্লেন হাইজ্যাক করে ফেললো। তো যখন টিটিপির একজন লোক ধরেন কোনো একটা থানার কর্মকর্তা আছেন বা কোনো একটা টিএনও আছেন বা ধরুন আর্মিতে আছে বা বিমান বাহিনীতে আছে, এখন তাদেরকে যখন সরকার শনাক্ত করে ফেলছে, ধরে ফেলছে, তো ওই ক্ষেত্রে সরকারকে চাপে ফেলার জন্য, রাষ্ট্রকে চাপে ফেলার জন্য বাইরে এই যে জনারণ্যে যারা আছে তারা কি করবে, তারা সেই তৎপরতা চালাবে। সেই তৎপরতা ভয়ঙ্কর তৎপরতা, এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা জানেন যে ওই যে মুম্বাই হামলা হয়েছিল, জঘন্য। তারপরে ওই যে হোটেল, যে সবচেয়ে ভালো যে হোটেলটাতে ভারতের যে তারা আক্রমণ চালিয়েছিল, মানে খুবই নির্মম, নিষ্ঠুর। এটা মানে কল্পনাই করা যায় না তারা কি করতে পারে। পাকিস্তানকে তছনছ করে ছেড়ে দিয়েছে এই জঙ্গিবাদ। তা আমাদের দেশে যেহেতু এখন একটা দুর্বল অবস্থা চলছে এবং যখনই কোনো একটা বিদেশি শক্তির অবস্থা খুব বেশি হয় তখন এই ধরনের তৎপরতা বেশি চলে।